দার্জিলিং বাঙালি ভ্রমণ পিপাসুদের কাছে এক মোহের নাম। বিদায়ের দিনে ঝলমলে সকালে সে যদি তার সুন্দরী রূপ নিয়ে দাঁড়িয়ে থাকে আমাদের আর স্লিপিং বুদ্ধার মাঝখানে এইভাবে, তাহলে বিদায় জানানোটা বেশ কঠিন হয়ে পড়ে বইকি। কিন্তু সময়ের তালে তাল মিলিয়ে তো পাহাড়কে বিদায় জানাতেই হবে। তাই এইবারের মতো পাহাড়কে বিদায় জানানোর আগে চলো আমরা সবাই মিলে আরও একবার ভালো করে দেখে নিই এই পাহাড়ের রানীর রূপ। মন ভরে প্রাণ ভরে আস্বাদন করে আমরা জড়িয়ে পড়ি চলো এই রূপের মায়ায়। সেখান থেকে ভিউ গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো দার্জিলিংয়ে আপাতত এই ট্রিপের আমাদের শেষ সন্ধে, শেষ সকাল। আমরা একদম রেডি, দেখতে পাচ্ছ যা একেবারে রেডি। রুমের ভেতরেই আছি এখনো, রেডি হবো, ব্রেকফাস্ট করব আর তোমার রাইডিং গিয়ার্স লাগিয়ে ফটাফট বেরিয়ে যাব। এখন বাজে সকাল 8টা মতো আর আমাদের স্নান ফান করে একদম রেডি হয়ে গেছে। তো তোমার বেরোতে আশা করছি 9টা বাজবে, কারণ লাগেজ ফাগেজ বাঁধতেও একটু সময় লাগে। 9টাই টার্গেট, খেয়ে দিয়ে বেরোবো, তারপর 9টা নাগাদ বেরিয়ে আজকে একটা মোটর ব্লগ দেখবে, পাহাড়ের বিভিন্ন ভিউ পয়েন্ট হয়ে যাব। আর তারপর দেখবো হচ্ছে যে কত সুন্দর সুন্দর পাহাড় আমাদের কিভাবে বিদায় জানায়। আর রুমটা তোমাদের দেখাইনি, তো এইটা হচ্ছে আমাদের রুম, দাঁড়াও দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের রুম, এই দরজা দিয়ে ঢুকলাম, সামনেই বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, কোনো সমস্যা নেই। এই বেসিন আছে এখানে, তো আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা বেশ বড়, স্পেশিয়াস, দুটো চেয়ার আছে, একটা চেয়ারে আমাদের রাইডিং জ্যাকেটস বসে আছে। আর এটা আমার বিদায়বেলার রুম, একটু অগোছালো, এক জাগ জল, গ্লাস, এখানে দেখো এখানে একটা ছোটো টি টেবিলও আছে। আর মোটামুটি একটা কুইন সাইজ বেড, যার মধ্যে এখন আমাদের লাগেজ ভর্তি হয়ে আছে। আর এই দিকেও জায়গা আছে, এখানে আমাদের দুটো হেলমেট রাখা আছে। আর ওইখানে একটা ছোট্ট জায়গা মতো আছে, প্রচুর প্লাগ পয়েন্ট আছে। রুমের মধ্যে পাখা নেই আর রুমের মধ্যে টিভিও নেই। দ্য বেস্ট পার্ট অফ দ্য রুম যদি বলো, সেটা কিন্তু হচ্ছে এই জানলাটা। এখানে একটা বিশাল বড় জানলা আছে, যেটা এখন অর্ধেকটা পর্দা ফেলা। আর এই জানলা দিয়ে ভিউ যদি তোমাদের আমরা দেখাই, নিচে দেখো, নিচে হিল কাট রোড দেখা যাচ্ছে। হিল কাট রোডে ওই যে টয় ট্রেনের লাইন দেখা যাচ্ছে, টয় ট্রেন যখন যায় আমাদেরকে আওয়াজ দিয়েই যায়, আর আমরা জানলা দিয়ে দেখেছি দুদিন ধরে। আর হিল কাট রোডের ওপারে গেলে এই সুন্দর হিমালয়ের রূপ, এরকমই একটা ভিউ আমাদের জানলা থেকে। তো এইটাই হচ্ছে এই রুমের বিশেষত্ব। ডিটেলস আমি আরেকবার দিয়ে দেবো আজকের ব্লগে না হয়। তো তোমরা যদি আসতে চাও আসতে পারো, তবে গাড়ি নিয়ে আসা একটু চাপ। এখানে বাইক রাখার জায়গা আছে, এই রাস্তা দিয়ে আমাদের উঠে আসতে হয়েছে। মানে হচ্ছে এই হচ্ছে হিল কাট রোড, ওই দিক দিয়ে রাস্তা যাচ্ছে, ওই যে রাস্তা ঘুরে আসছে, ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওখান দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়েছে, দিয়ে এই রাস্তা দিয়ে এসে আবার ঘুরে চলে যেতে হয়েছে ওই দিকে, দিয়ে আলটিমেটলি রুমটায় আসতে হয়েছে। তো এই হচ্ছে রুমের বিশেষত্ব। প্রচুর গাড়ি যাচ্ছে এখন, হিল কাট রোডে খুব ব্যস্ত হয়ে গেছে রাত্রি এই সকাল 8টার সময়। তো ঠিক আছে চলো, ওই একজন দাঁড়িয়ে আছেন, কী হতাশা দাঁড়িয়েছেন আমি জানি না, কিন্তু উনিও রেডি। এবার আমাদের খিদেও পেয়েছে, আমার তো খিদে পেয়েছে বেশ। তো খাওয়া দাওয়া করে আমরা লাগেজ প্যাক করে আমরা बेरिए पड़ी। चलो चलिए देव जी, बाय बाय। तो ये है हमारा देव जी। हाँ, तो देव जी के साथ ही हमको अभी चलो चलिए फिर मिलते हैं, निकलते हैं। हाँ हाँ ठीक है। हाँ चलिए बाय। तो अभी আর আমি হিন্দিতে কথা বলছি, হিন্দিতে বলে অভ্যেস হয়ে গেছে। তো এখন তোমার 10টা 8 বাজে। কটায় বেরোবো বলেছিলাম সকালে, মনে আছে? বলেছিলাম 9টায় বেরোবো। আর আমরা বাইকার তো দেরি করাটা আমাদের স্বভাব সকালবেলা একটু। তো কিছু করার নেই, চলো, দেরি হয়েছে তো হয়েছে। কত জায়গায় থাকলাম এখনো অব্দি আমরা এই ট্রিপে, কোনোটা খারাপ ব্যবহার পাইনি। পাহাড়ের মানুষ তো ভালো। সমতলে ছিলাম, আমাদের ওই ফুলবাড়িতে হোটেলটায় ছিলাম এক রাত্রের জন্য বলতে পারো।
ওটাই আমাদের অসুবিধা হয়েছে, কারণ ওটা জানি না কেন, না ওরা কোনো ভাষা বোঝে না কিছু বোঝে, একটা অদ্ভুত একটা ভাষাগত সমস্যা হয়েছে। তো সেটা না, তো বাকি যেখানে পাহাড়ে যেখানে যেখানে থেকেছি সব জায়গায় কিন্তু একটা জায়গাতেও বলতে পারবো না খারাপ ব্যবহার পেয়েছি। দারুণ, সবাই মানুষজন খুব ভালো। সব থেকে ভালো লেগেছে আমার ইয়েলবং, তাকদা, এই ভদ্রলোক দেব সিং, এখানে আমরা 2 দিন ছিলাম। তারপর ঝালংয়ের লোকরা অনেক বেশি প্রফেশনাল লেগেছে আমার। তো তো ঠিক আছে, যাই হোক, চলো ওসব তো রিভিউ পরে দেবো। তো এখন আমরা দেখতে পাচ্ছি বাতাসিয়া লুপের কাছে চলে এসেছে। আমাদের হোটেলটা বাতাসিয়া লুপের একদম সামনেই ছিল। তো এই হচ্ছে বাতাসিয়া লুপের সামনে জায়গাটা, নিচ দিয়ে দেখো বাঁদিকে নিচে রেল লাইন যাচ্ছে। আর এইগুলো এখানে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, হোমস্টে হাবি জাবি আছে। তো এই হচ্ছে বাতাসিয়া লুপের নিচে রেল লাইনটা ঢোকার জায়গা। এইভাবে রেল লাইনটা ঘুরে ঘুরে উঠবে। তো বাতাসিয়া লুপ কেন তৈরি করা হয়েছে জানো তো? কারণ হচ্ছে, যদি না নিয়ে থাকো অনেকেই জানো নিশ্চয়ই, তো আমি বলে দিই একবার। তো এই হচ্ছে বাঁদিকে আমাদের বাতাসিয়া লুপ, আর এখানেই গোর্খা ওয়ার মেমোরিয়ালটা আছে। তো মূলত তোমার এখানে পাহাড়ের ঢালটা অনেক বেশি, আর টয় ট্রেনের মতো ট্রেন, এটা তো গাড়ি না, তো এই তো ওরকম অত ঢাল বেয়ে চট করে উঠতে নামতে পারবে না। তো বাতাসিয়া লুপে তৈরি স্থাপনা বলতে পারো, বাতাসিয়া লুপকে তৈরি করা এই কারণেই যাতে অনেকটা ঢালের অংশ, অনেকটা উঁচু চড়াই বা অনেকটা চড়া, অনেকটা নিচু উতরাই, দুটো একটা ট্রেনের মধ্যে একটা বড় জিনিস সে আরামসে করতে পারে। এই জন্য বাতাসিয়াতে লুপ করা আছে। লুপ মানে হচ্ছে ট্রেনটা ঘুরে 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 উপরে ওঠে, এই জন্যই এই জায়গাটা স্থাপনা করা। এবং সেটা আজও চলছে, মানে ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তোমরা জানো আমাদের DHR, সে কিন্তু এখনো সেই নিয়মই ফলো করছে, সেই নিয়মই পালন করছে, যেটা কিন্তু সত্যি দারুণ। তো চলো, এই দেখো এই পেট্রোল পাম্পে বেরোনোর পরে লাইন আমাদের সামনে চলে এসেছে। আর এই লাইন ক্রস করাগুলো ভিজে রাস্তার মধ্যে একটু চাপ, কিন্তু এই কলকাতার ট্রাম লাইনের অভিজ্ঞতা এখানে কাজে লাগছে। মনে রাখবে, তোমার যখন বাইক, স্কুটি, যাই 2 চাকার যান চালাচ্ছ, এরকম লাইন ক্রস করছো, ট্রাম লাইন হোক বা এরকম টয় ট্রেনের লাইন হোক, কখনো এদের প্যারালি বা এদের মানে এদের সমান সমানে ক্রস করবে না। এদেরকে ক্রস করবে, ক্রস মানে হচ্ছে যতটা সম্ভব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করবে, একদম কাটবে লাইনগুলোকে। তাহলে কি হবে, তোমার চাকার খুব কম অংশ, এই স্মুথ অংশ যেখানে স্কিড করে না, তার সাথে সংস্পর্শে আসবে, তার সংস্পর্শে আসবে। চাকার খুব কম অংশ, তুমি যখনই ওটা প্যারালি চলতে যাবে, ওটার উপর দিয়ে চলতে যাবে, তোমার গোটা চাকাটাই কিন্তু ওর উপর চলে আসবে, আর তুমি স্কিড করবেই করবে। চেষ্টা করবে যে যতখানি সম্ভব একদম ক্রস করা যায় এদেরকে। যখন ক্রস করবে চাকাটাকে ঘুরিয়ে নেবে একটু, অবশ্যই পেছনে আয়না দেখে গাড়ি আসছে কিনা, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ নয়। পাহাড়ে তো একদমই নয়। তো এরকম এখানে আরেকটা আছে, এখানে আমি যখন যাবো আমার যদি খেয়াল করো চাকাটা এরকম, আমি কিন্তু প্যারালাল আমি এটা ক্রস করলাম, জাস্ট ক্রস করে দিলাম, মানে যতখানি মিনিমাম সংস্পর্শে আসা যায় চাকাটা যতখানি কম সংস্পর্শে আসতে পারে। এটা হচ্ছে ঘুম স্টেশন। আর দেখো এখানে টয় ট্রেন এখন নেই একটা, এই ঘুম, সোনাদা এইসব স্টেশন হয়েই কিন্তু আমাদের নিউ জলপাইগুড়ির দিকে চলে যাবে। ওয়ার্ল্ড হেরিটেজ সারা পৃথিবীর একটা ঐতিহ্য দার্জিলিং এর টয় ট্রেন, DHR এর। তো সব ঠিক আছে, এই হচ্ছে ঘুমের মোড়, আর এইখানটাই হয় হচ্ছে জ্যাম। আমরা এখান থেকে সোজা যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে ওই তাকদা ফাকদার দিকে, লামাহাটা তাকদা ওই সব সাইডে। তো আমরা ওই সাইডে এসছি, আমরা ওই সাইডে যাবো না। তো 15 মিনিটের চেষ্টায় আমরা ঘুম মোড়ের জ্যাম থেকে বার হতে পেরেছি। আর এইখানে দেখো দেখা যাচ্ছে সোনাদা হচ্ছে 8 কিলোমিটার, কার্শিয়াং 24, শিলিগুড়ি 68, 3টে জায়গাতেই আজকে আমরা যাব। আমরা শিলিগুড়ির দিকেই যাব, কার্শিয়াং আর সোনাদা হয়ে। তো রেল লাইন আমাদের সাথ ছাড়বে না, আশা করতে পারি কার্শিয়াং অব্দি, তারপর জানি না কোন দিকে যাবে, আমিও কোনদিন যাইনি ওইদিকে। তো এই রাস্তাটা আমাদের কাছে নতুন, আর এখানটা কিন্তু যেহেতু রোদ পড়ছে না, মেঘলা মেঘলা, এখানটা কিন্তু বেশ ঠান্ডা। আর কালকে বাইরে বৃষ্টি পড়েছে দার্জিলিং এ, তো রাত্রিতে যেহেতু বৃষ্টি পড়েছে, মানে আমরা তখন ওই আমাদের হোটেলের ওখানে ছিলাম না, আমরা মাল রোডে ছিলাম। মাল রোডে তোমার হালকা হালকা বৃষ্টি পড়েছে। এটা হচ্ছে 14th মাইল, এটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু এই ডান দিকে একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু আমরা ওই ভিউ পয়েন্টটা দাঁড়াচ্ছি না। আমরা যা সব ভিউ পেয়েছি, সত্যি কথা বলতে আমাদের জীবনের সন্তুষ্টি এসছে এই ট্রিপের মতো। আবার যখন মনে আবার একটা খিদে জাগবে, পাহাড়ের খিদে, আবার ছুটে আসবো কোনো একটা পাহাড়ে। আর এই হিমালয় ছাড়া আমাদেরকে এই খিদে মেটানোর কে আছে বলে আমাদের দেশে, তো হিমালয়ের কোলেই চলে আসবো। তো দেখো রেল লাইনটাই কতবার ক্রস করছি আস্তে আস্তে। এইরকম জায়গায় না হঠাৎ করে সামনে ট্রেন চলে আসতে পারে। ট্রেন যদিও এখন আমি জানি না, আমি যতদূর দেখেছি টয় ট্রেন প্রচন্ড নিয়ম মেনে চলে,
প্রত্যেকটা বাঁকে মানে তোমার কান ফাটিয়ে দেবে হর্ন দিয়ে। তো বাঁকের মুখে যেখানে বিশেষ করে ক্রস আছে, টয় ট্রেনের ড্রাইভার বা যারা পাইলট যারা সব জানে এগুলো, সেই জায়গাগুলো কিন্তু ওরা সমস্ত নিয়ম কানুন মেনেই চলে। খুব ভালো হবে যদি এখান থেকে একটা ট্রেন এসে দেখতে পাই, কারণ এখানে রাস্তাটা ঈশ্বরের কৃপায় একটু খালি আছে। এখানে যদি সাথে ট্রেন থাকে তাহলে আর কিছু মজাই আলাদা, ট্রেনের পাশাপাশি যেতে পারবো। যদি আমাদের দিকে ট্রেন থাকে তো খুব ভালো, তবে সম্ভাবনা কম, কারণ টয় ট্রেন 8টা থেকে চালু হয়, এনজেপি থেকে বোধহয় 8টায় ছাড়ে। তো সেই ট্রেনটা এতক্ষণে এখানে পৌঁছেই নিয়েছে। আর দার্জিলিং থেকে কখন সকালবেলা ছাড়ে আমি জানি না, সকালে যখন ছাড়ে তখন ট্রেন আসার সময় দেখে ফেলেছি। বেশিরভাগ ট্রেনটাই তোমার ওই বেলার দিক থেকে শুরু হয়, জয় রাইড যেগুলো হয় না, জয় রাইড গুলো বেলার দিক থেকে চলে, দুপুর বিকেল অব্দি চলে। আর জয় রাইড বলতে টয় ট্রেন যারা জানো না, মানে টয় ট্রেনে করে এনজেপি থেকে দার্জিলিং আর কজন যায়? দেখো টয় ট্রেনটা এখন জঙ্গলে ঢুকে যাচ্ছে, আমরা কিন্তু রাস্তা দিয়ে যাবো। তো যাই হোক, এনজেপি থেকে দার্জিলিং আর কজন টয় ট্রেনে করে যায়? বেশিরভাগ লোক কিন্তু জয় রাইড নেয়, এখানে একটা জয় রাইড হয় টয় ট্রেনে। তোমরা আরামসে অনলাইন বুক করতে পারবে, এখানে এসেও বুক করতে পারবে। 1500 টাকা মতো ওরা নেয়, আমি এটা ভুল বলতে পারি, একটু দেখে নিই অনলাইন। তো জয় রাইডটা মানে হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন অব্দি একটা টয় ট্রেন রাইড হবে, মাঝখানে বাতাসিয়া লুপে 20 মিনিটের হল্ট দেবে এবং ও ফেরত নিয়ে যাবে তোমাকে দার্জিলিং এ। তো এইটাই হচ্ছে জয় রাইড। 3টে স্টেশন কভার হবে, দার্জিলিং থেকে শুরু হবে, দার্জিলিং এর পরের স্টেশনই হচ্ছে তোমার বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ বলতে যেটা পার্শ্বে আমরা ছিলাম, ওখানে 20 মিনিট মতো ওই পার্কটায় হল্ট করে ট্রেনটা। আর তোমার তারপর ওখানে ঘুমে এসে জয় রাইড শেষে ঘুম থেকে আবার ফেরত চলে যায় দার্জিলিং এর দিকে। আর এই তোমার জয় রাইডের ব্যাপারটা এখানে সমস্ত টয় ট্রেনের ক্ষেত্রে এই জিনিসটা খুব মেনটেন হয়। টয় ট্রেনে কিন্তু দু ধরনের ইঞ্জিন পাওয়া যায়। একটা হচ্ছে কয়লার ইঞ্জিন, যে ছুক করে যায়, যেটা আমরা ছোটবেলায় শিখেছি, রেলগাড়ি কু ঝিকঝিক, সেই আসল একদম আক্ষরিক অর্থেই কু ঝিকঝিক করেই যাওয়া যে কয়লার ইঞ্জিন, ওটার একরকম দাম হয়। আর তোমার এমনি যে ডিজেল ইঞ্জিন, সেটা আর একরকম দাম হয়। ডিজেল ইঞ্জিনটা কু ঝিকঝিক আওয়াজ হবে না, ওরকম ধোঁয়া উঠবে না। তো এখানে কিছু একটা আছে, এখানে একটা হালকা ফুলকা বাজে রাস্তার, বাবা রে চলে যাই, চলে গেছি। গাড়িটা একটু কোথাও দাঁড়ালে একবার হাওয়া দেবে, বুঝলে, হাওয়াটা একটু কম লাগছে আমার। তবে দার্জিলিং এর রাস্তা একটা জিনিস খেয়াল করলাম, দেখো পুলিশ কিন্তু খুব বেশি, পদে পদে পুলিশ, মানে বিশেষ করে মোড়গুলো, মানে পুলিশের মূল কাজ হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করা, এখানে এই পুলিশ আর কি, সিভিক পুলিশ মনে হলো দেখে। আর এখানে একটা অদ্ভুত জিনিস না, পাহাড়ে মেয়েরা বেশি কাজ করে, এটা কিন্তু ঠিক কথা। আর এখানে যত তুমি ট্রাফিক পুলিশ, সিভিক পুলিশ দেখবে, বেশিরভাগটাই আমি তো বলবো 80 থেকে 90% হচ্ছে মহিলা, আর খুব হেল্পফুল, খুব। যতক্ষণ পাহাড়ে আছি তোমরা ভিউ এনজয় করো, আমি রাস্তা এনজয় করি, তোমরাও রাস্তা এনজয় করো, আমাদের সাথে তোমরাও চলো, দেখতে থাকো রাইড লাভার্স। আর যে কথা রোজ বলি সে কথা আবার বলছি, যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করো। তোমরা লাইক করলে আমাদের ভালো লাগবে। শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধব পরিবার পরিজনদের থেকে, সবার সাথে মিলে দেখো, সবাইকে দেখাও। যথেষ্ট কষ্ট করেছি অচেনা উত্তরবঙ্গ সিরিজে, আর এই আমাদের অচেনা উত্তরবঙ্গ সিরিজ এটা বলতে পারো সেকেন্ড লাস্ট এপিসোড। আমরা আজকে তো পুরো বাড়ি ফিরবো না, তবে পরের দিন এপিসোডটা র মোটর ব্লগ হবে, হাইওয়ে ব্লগ হবে, পাহাড় থাকবে না, আজকে তাও একটু পাহাড় থাকবে। আর সাবস্ক্রাইবটা তো করতেই হয়, বাস করো সাবস্ক্রাইব, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লোককে বলো সাবস্ক্রাইব করতে, যারা তোমাদের এই চ্যানেলটা একটু গ্রো করে। আর এই চ্যানেলটা গ্রো করলে এরকম যেরকম অচেনা উত্তরবঙ্গ সিরিজ এসছে, যদি তোমাদের এটা ভালো লেগে থাকে, যদি তোমরা চাও যে এরকম সিরিজ আরো আসুক, নিজেদের বাড়ির কাছে থাকে এরকম অচেনা জায়গা, এরকম চূড়ান্ত অফরোড আর অপরূপ সৌন্দর্য প্রকৃতিতে দেখতে চাও, যদি বলো, তোমরা বলো যে এই অচেনা উত্তরবঙ্গ সিরিজে দার্জিলিং তো আমাদের সবার প্রিয়, দার্জিলিং কখনো খারাপ হতে পারে না, দার্জিলিং সুন্দর, কিন্তু এই গরুমারার ভেতর দিয়ে যাওয়া, চম্পাবালির ভেতর দিয়ে যাওয়া, একেবারে ভুটান বর্ডারে জল ঢাকার পার অব্দি যাওয়া, বিন্দু ব্যারেজ দেখা, নেওয়ারাহালির কোর প্রত্যন্ত কোলাখাম গ্রামে চলে যাওয়া ওরকম অফরোড করে, তারপর ইয়েলবং এর মতো একটা অখ্যাত জায়গায় যাওয়া, একটা ক্যানিয়ন ট্রেক আর দুর্ধর্ষ রাস্তা। আমি জানি না তোমার মানে কোনো বাংলা মোটর ব্লগিং এ এরকম কোনো ভিডিও আগে আছে কিনা, যেখানে তোমার অটো মানে বাইকে করে কোনো মোটর ব্লগার গেছে, বাংলা মোটর ব্লগার, ওখানে আমি যাই না, থাকলে তো খুব ভালো, আর না থাকলে কিন্তু সম্ভবত বলছি, আমাদের এই ইয়েল ব্লগের সিরিজটা আর এই অচেনা উত্তরবঙ্গ সিরিজের মধ্যে ইয়েল ব্লগের ভিডিওগুলো কিন্তু বাংলা মোটর ব্লগিং এর প্রথম, যেখানে তোমরা রাইড করছো আমাদের সাথে। আর রোভার মানে হলো যারা পরিব্রাজক আর কি, ঘুরে বেড়ায়, কোনো জমি ছাড়ে না, সব জমিতে পা রাখে। তো আমরা হচ্ছে সেই, আমাদের বাইকের চাকা এমন জমিতে পড়েছে এই অচেনা উত্তরবঙ্গ সিরিজে, যে জমিগুলো আক্ষরিক অর্থে আনএক্সপ্লোর্ড, অনেকটা আনএক্সপ্লোর্ড। মনে হয় তো একটা আওয়াজ পাচ্ছ মাঝে মধ্যে, যে আওয়াজটা ট্রেনের হর্নের,
এই টুঙে এনজেপি গামী একটা ট্রেন দাঁড়িয়ে ছিল, যেটা সকালবেলা ছেড়েছে। আর তোমাদের প্রার্থনা ভগবান শুনেছে। ওই দেখো যাচ্ছে, এটা তো তোমার ডিজেলের ট্রেনটা যাচ্ছে, মানে তোমার ওই কুচিকচিক যাচ্ছে না, কিন্তু সাধারণত এটার সামনেই কুচিকচিকটা থাকে, মানে কুচিকচিক মানে হচ্ছে কয়লার ইঞ্জিন যেটা। তো চলো দেখি, আশা করতে পারি যে আমাদের স্পিড ট্রেনটা স্পিডের থেকে বেশি হবে। তো আশা করতে পারি এই জ্যামটা ছাড়লে আমরা এগিয়ে গিয়ে ওভারটেক করবো, আর সেইটা তোমাদেরকে দেখাবো, সেই অভিজ্ঞতাটা তোমাদেরকে মিস করাবো না। দেখো ট্রেন যাচ্ছে, বাই বাই। ট্রেনকে আমরা বাঁকের উপর ওভারটেক, ট্রেনকে ওভারটেক করে এলাম। ট্রেন আমাদের ঠিক পেছনে আছে। তো তোমার 11:18 বাজে, আর আমরা আমাদের হোটেল থেকে এসে গেছি আর এখন অব্দি 19.7 কিলোমিটার। হ্যাঁ, প্রায় 20 কিলোমিটার মতো এসেছি বলতে পারো। 20 কিলোমিটার জার্নি করে আমরা এখন দার্জিলিং থেকে টুং সোনালা ক্রস করে টুংয়ে চলে এসেছি। কার্শিয়াং আর খুব বেশি দূরে না, কার্শিয়াং আমার ধারণা অনুযায়ী আর 6-7 কিলোমিটার হয়তো হবে এখান থেকে। তো কার্শিয়াং আমরা পেরিয়ে এসেছি, মিনিট 15 হলো। আর ওখানে তোমার দেখায়নি, কারণ কার্শিয়াংয়ের ওখানে একটা কথা হচ্ছে পুরো বেলার দিক, এখন 11:57 বাজে, প্রচন্ড জ্যাম ছিল, প্রচন্ড জ্যাম। শুধু কার্শিয়াং শহরটাকে স্কিপ করে চলে এসেছি NH 110 দিয়ে। দেখো ডান দিকে রাস্তাটা, সামনে বাঁদর আছে, ও বাঁদরও আছে, সে বাঁদর থাক। তোমার ডান দিকে দেখতে পাচ্ছ, ওই যে দূরে মনে হচ্ছে ওটা কার্শিয়াং সিটি দেখা যাচ্ছে, ওই দূরে। আর দেখো কি সুন্দর রাস্তা চলে যাচ্ছে। চলো, অনেকক্ষণ দাঁড়ানো হয়েছে। 40 কিলোমিটার সোজা শিলিগুড়ি। আর এটা মেহেন্দি বাজার, মেহেন্দি বাজার, মেহেন্দি বাজার। আচ্ছা, মেহেন্দি বাজার রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে আরেকটা রেলওয়ে স্টেশন, মহানদী, মহানদী বোধহয়, মেহেন্দি বলছি, মহানদী বাজার। এখানটা আরেকবার তোমাদের না দেখিয়ে পারলাম না, রাস্তাটা তো মাখন এখানটা। আর সামনেটা কি সুন্দর দেখতে পাচ্ছ, কি সুন্দর সবুজ পাহাড়। এখানে স্নোক্যাপ মাউন্টেন তো দেখা যায় না, আমরা অনেক নিচে চলে এসেছি। দার্জিলিং থেকে 35.5 কিলোমিটার নিচে চলে এসেছি এখন বলতে পারো। আর তার মধ্যে রাস্তার রূপটা এখানে হুশ করে নেমে যাচ্ছে, কিন্তু রাস্তা কিন্তু এখানে দু লেনের রাস্তা, কিছু কিছু জায়গায় এক লেন হয়ে যাচ্ছে বাঁকের মুখে, বাকি কিন্তু ভালোই, রাস্তা কিন্তু বেশ ভালো। ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 110। তোমরা খালি ভিউটা এনজয় করো, ভিউ। ওই সামনে ওই পাহাড়গুলো থেকে ওই রাস্তা যাচ্ছে, ওইখান থেকে আমরা নেমেছি এখন। ওই পাহাড়টা থেকেই আমরা নেমে 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 ঘুরে ঘুরে এখানে এসেছি। এবার আরো নামছি নিচে। অ্যালাইভ টুমরো, অ্যালার্ট টুডে, এই মেসেজগুলো যেগুলো লেখা থাকে এই পাহাড়ের ঢালে, অসাধারণ অসাধারণ। সেটাই হচ্ছে উদ্দেশ্য। একটা জায়গায় ঝালামি দেখছিলাম, খুব সুন্দর মেসেজ লেখা, সেটা হচ্ছে 3 reasons for accidents। এক দেওয়া ছিল ইউ ডোন্ট সি, 2 দেওয়া ছিল ইউ ডোন্ট থিঙ্ক, আর 3 দেওয়া ছিল ইউ ডোন্ট নো। মানে তুমি ভালো করে দেখে যাওনি, মাথা কাটিয়ে ভালোভাবে ভেবে যাওনি, আর 3 নম্বর হতে পারে তুমি নিয়মটাই জানো না কিভাবে যেতে হয়। তো 3টে জিনিস অ্যাভয়েড করতে হবে। যে তোমার এটা কি দেবে, এটা মন্দির বস্তি পাগলা ছোড়া। আরে এটাই তো তোমার পাগলা ছোড়া। পাগলা ছোড়া কোন জায়গা বলতো? কালিম্পং এর কাছাকাছি পাগলা ছোড়া থেকেই কিন্তু মহানন্দা এই নদীর উৎপত্তি। এটা সেই পাগলা ছোড়া জায়গা যেখান থেকে তোমার মহানন্দা নদী তৈরি হয়েছে। এই মহানন্দা কত রাস্তা কভার করেছে, করে বিহার বাংলা মিলেমিশে গিয়ে খুব সম্ভবত, খুব যদি ভুল না করি, আমাদের ভাগীরথীতে গিয়ে মিশেছে। বাদিকটা দেখো একবার, দেখো দেখো বাদিকটা দেখো। 1:14 বাজে। আর দার্জিলিং থেকে এখন অব্দি 57.1 কিলোমিটার এসছি। শুকনা বাকি আছে আর 5 কিলোমিটার মতো। এই জায়গাটা দেখো কি সুন্দর, পুরো আলো ছায়ার খেলা। যে জিনিসটা খুব ভালো লাগে সেই জিনিসটাই এখানে। আর এই সামনে রাস্তা দেখো দেখো দেখো, এটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। ম্যাপ এটাই বলছে, এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। শুকনা 3 কিলোমিটার বাকি। আর এখানে কিন্তু আমরা চলে এসেছি সমতলে, ঠিক চম্পামারির ভেতরেও এরকমই রাস্তা ছিল।
দেখো আমি একই রকম ফিল পাচ্ছি আর কি রাস্তাটা। আর তোমাদের আগে বলিনি কোনো জঙ্গল দেখাবো, তাও জঙ্গল দেখাচ্ছি। মানে আমি মাথায় ছিল, আমি ভুলে গেছিলাম যেখানে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে আমাদের যেতে হবে। শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি আমরা শুকনা পেরিয়ে। এটা হচ্ছে সেই বিখ্যাত বালাসন ব্রিজ, নিচ দিয়ে বয়ে যাচ্ছে বালাসন নদী। ওই বাদিকে রেল ব্রিজ আছে, ওই রাস্তার ব্রিজ। তবে এখানে প্রচন্ড ট্রাফিক, অনেক অনেক বেশি ট্রাফিক। আমার শুকনাটা পেরিয়ে যাওয়ার পর একটুখানি ভালো আসতে পারলাম। দার্জিলিং মোড় থেকে তারপর ডান দিক নিলাম, আর ওই তারপর থেকে দার্জিলিং মোড়ের ওখান থেকে ট্রাফিক পেয়ে শুরু করেছি। সে ট্রাফিক এখন আমরা চলে এসেছি 5-6 কিলোমিটার। এখান থেকে ফুলবাড়ি 12 কিলোমিটার। ফুলবাড়ি হচ্ছে সেই ফুলবাড়ি যে ফুলবাড়ি থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম অচেনা উত্তরবঙ্গ সিরিজে। ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি রায়গঞ্জের উদ্দেশ্যে। এখন তোমার 2:18 বাজে। মাখন রাস্তা দেখে আর থামিয়ে কোথাও টেনে দিয়েছি পুরো। সামনে দেখা যাচ্ছে যে লখনৌ যাওয়া যায়, কলকাতা 551, লখনৌ মাত্র 900, ডালকোলা 131। তাহলে এখান থেকে ঘুরেছিলাম। এই যে ইসলামপুর ডান দিকে অ্যারো দেওয়া আছে, আমরা তো ইসলামপুরের দিকেই যাব। তোমার এইখান থেকেই বলে ফুলবাড়ি রাস্তা আলাদা হচ্ছে না? হ্যাঁ, তো ফেরার সময় সম্ভবত এখান থেকে আমরা ওইদিকে ফুলবাড়ির দিকে ঢুকে গেছিলাম, মানে আর আসার সময়। ইসলামপুর বলছে 48, কিষানগঞ্জ 78। ইসলামপুর যাওয়ার পথে এই আমরা হঠাৎ করে দেখলাম এখানে পরপর আনারস রাখা আছে। আনারস আমাদের খুবই প্রিয় জিনিস। তো আনারসের রস পাওয়া যাচ্ছে, বললো 25 টাকা করে গ্লাস। দেখো দাদা আনারস কাটছে, এটাকে এখন জুস করে দেবে। খিদেও পেয়েছে, তো কি আর করবো, খিদে যখন পেয়েছে খাবার দাবার কখন খাবো জানি না, এখন একটু আনারসের রসটা খেয়ে নিই। তারপর ইসলামপুর এখান থেকে আর 48-49 কিলোমিটার খুব বেশি হলে। তো সেই আনারসের রস খেয়ে তারপর থেকে 20 কিলোমিটার মতো এগিয়ে আমরা কিন্তু আনারসের ক্ষেতও দেখতে পেয়ে গেছি। ওই দূরে আনারস ক্ষেত দেখা যাচ্ছে, ধান ক্ষেতগুলো পেছনে। আর মাঝখানে আমরা একটা খাওয়ার জায়গার জন্য দাঁড়ালাম বটে, কিন্তু খেলাম না, কারণ জায়গাটা দেখে প্রথম কথা ভালো লাগলো না, দ্বিতীয়বার উল্টো পাল্টা কথা বলছিল বলো। দেখো এখন 3:45 বাজে, 3:46। আর আমরা তোমার ইসলামপুর বাইপাস ধরে এসে ইসলামপুর পেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে ডিসিএন হোটেল বলে। প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু খাবার এখানে বিরিয়ানি ছাড়া কিচ্ছু নেই। আর বিরিয়ানিতে ভরসা আমরা করতে পেরেছি, তাই চিকেন বিরিয়ানি বলে দিয়েছি। দেখি চলো খাওয়া দাওয়া করি, করে বলছি কেমন কি ছিল। এখন রায়গঞ্জের পথে এগোচ্ছি, আর সন্ধে নামা নামা করছে, 5:06 বাজে। এটা রাসকোলার দিকে যাওয়া কোনো একটা রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমাদের এখনো যেতে হবে বলছে ম্যাপ অনুযায়ী 12 কিলোমিটার মতো। পোকা ভাত তো খাচ্ছি অলরেডি, তাও আমি ভাইজারটা নামাইনি, কারণ উল্টো থেকে গাড়ি আসছে, আলো যেতে ভাইজারে পুরো ছড়িয়ে যাচ্ছে আলোটা। তো আস্তে আস্তে
যাচ্ছি একদমই, যেখানে টানার দরকার টানছি 70, 77, 80তেও চালিয়েছি এই রাস্তায়, কিন্তু সব জায়গায় না, খুব কম পাচ্ছে। যেমন এই প্যাচটা দেখো, তোমার আসে যাওয়ার ইচ্ছে করে কিন্তু ভয় লাগবে, এই বাড়ির থেকে চলে গেলো, বাড়ির থেকে চলে গেলো, এরকম করে কেন ছাটে, এখানে আবার বাঁক আছে। তো এই রাস্তাটা খুব বাজে রাস্তা আমি বলবো না, যখন থেকে আমরা একটু আগে মালিক নিয়েছি, যখন থেকে আমরা মালিক নিয়েছি রাস্তাটা একটু সামান্য চওড়া এবং ফাঁকা হয়েছে। তো আমরা সেই রাস্তাটাতে এগিয়ে যাচ্ছি, একটু পরেই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। তো 6:30 টাইমটা দিয়েছি, মনে হচ্ছে 6:30টার মধ্যে পৌঁছে যেতে পারবো। এখনো হাতে 1.5 ঘন্টা মতো টাইম আছে, আর আমাদের 45 কিলোমিটার বাকি বলছে। গুগল অনুযায়ী 1 ঘন্টা 16 মিনিট বাকি, মানে গুগল অনুযায়ী আমরা 6:23-এ পৌঁছাবো। আর এগুলোই দেখো, ওগুলো থেকে গাড়িগুলো আসছে পুরো ফুল হেডলাইট জ্বালিয়ে, বোঝে না লোকজন, এত 3টে বাইক আসছে এদিক থেকে, ও পুরো দিক থেকে হেডলাইট জ্বালিয়ে আসছে। হ্যাঁ, কি করা যাবে, চলো আমরাও যাই। আর এইভাবেই ঠিক সন্ধ্যে 6:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম রায়গঞ্জে আমাদের আগে থেকেই বুক করে রাখা ডলফিন লজে। আর তার সাথেই আমাদের আজকের এই 213 কিলোমিটারের জার্নি আর এই ভিডিওটা শেষ হলো।